গোধূলির আলো তখন সিউলের সুউচ্চ ভবনগুলোর কাছের দেয়ালে প্রতিফলিত হয়ে এক মায়াবী আভা তৈরি করেছে। দীর্ঘ ৮ ঘন্টার হাড়ভাঙা খাটনি শেষে জাঙ্কুক যখন তার অফিস থেকে বের হলো, তার কাঁধের ব্যাগটা যেন আজ অন্য দিনের চেয়ে একটু বেশি ভারী মনে হচ্ছিল। জাঙ্কুক পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। সহজ কথায় বলতে গেলে তার কাজ হলো একটি দালানের ভেতরটা কেমন হবে, অর্থাৎ দেয়ালের রং, আসবাবপত্রের সাজসজ্জা, আলোর ব্যবহার থেকে শুরু করে টাইলসের নকশা পর্যন্ত সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা করা। সে শুধু ঘর সাজায় না, বরং ইটের দেয়ালের ভেতর প্রাণ সঞ্চার করে। আজকে সারাদিন তাকে একটি নতুন আর্ট গ্যালারির ব্লুপ্রিন্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। আসবাবপত্রের মাপঝোঁক আর রঙের সামঞ্জস্য মেলাতে মেলাতে তার মগজ এখন কিছুটা বিশ্রামের দাবি জানাচ্ছে। ক্লান্তি কাটাতে জাঙ্কুক ফোন বের করে তার দীর্ঘদিনের বন্ধুকে ফোন করলো। কথা ছিল শহরের মোড়ের সেই পরিচিত ক্যাফে লুসিড এ তারা আজ দেখা করবে। ক্যাফেতে ঢুকে জাঙ্কুক চারপাশটা একবার দেখে নিল। ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার কারণে তার চোখ সবার আগে ক্যাফের ভেতরের কারুকাজগুলোতে আটকে যায়। এখানকার কাঠের সিলিং আর ঝুলন্ত ওয়ার্ম লাইটগুলো তার খুব প্রিয়। সে জানালার ধারের একদম কোণা টেবিলটা বেছে নিল। 10 মিনিট পার হলো, তারপর 20। জাঙ্কুকের বন্ধু এখন আসছে না। হঠাৎ ফোনে একটি মেসেজ বেজে উঠল। দুঃখিত বন্ধু, অফিসে একটা ইমার্জেন্সি মিটিং পড়ে গেছে, আজ আসতে পারছি না। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলল। রাগ হলো না, বরং এক ধরনের শূন্যতা অনুভব করলো। বাইরে তখন হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। সে ভাবল, এখনই ফিরে গিয়ে কি হবে, তার চেয়ে বরং এই একাকিত্বটুকু উপভোগ করা যাক। সে ওয়েটারকে ইশারা করে 1 কাপ গরম ব্ল্যাক কফি অর্ডার করলো। ধোয়া ওঠা কফির কাপটা যখন টেবিলের উপর রাখা হলো, তখন সেটার সুবাস জাঙ্কুকের সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও কমিয়ে দিল। সে জানালার বাইরে তাকিয়ে পথচারীদের ব্যস্ততা দেখতে দেখতে কফিতে চুমুক দিল। জাঙ্কুক জানতো না, এই সাধারণ একটি বিকেল তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। নিস্তব্ধ ক্যাফে, 1 কাপ কফি আর জানালার ওপাশে মিলিয়ে যাওয়া সিউলের বিকেল, সব মিলিয়ে জাঙ্কুক যেন নিজের অজান্তেই কারোর অপেক্ষার প্রহর গুনতে শুরু করলো। কফির কাপে শেষ চুমুকটা দিয়ে জাঙ্কুক যখন জানালার বাইরে ঝাপসা হয়ে আসা সিউল শহরের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই ক্যাফের দরজায় ঝোলানো ছোট বেলটা টুং করে বেজে উঠল। আনমনেই জাঙ্কুকের চোখ জোড়া দরজার দিকে চলে গেল। সচরাচর ক্যাফেতে আসা প্রতিটি মানুষের দিকে সে ওভাবে তাকায় না, কিন্তু এবারের আগন্তুক যেন সাথে করে এক ঝলক পরিচিত সুবাস নিয়ে এলো। দরজা দিয়ে যে মেয়েটি ভেতরে প্রবেশ করলো, তাকে দেখা মাত্রই জাঙ্কুকের হাতের কফির কাপটা টেবিলের উপর স্থির হয়ে গেল। মেয়েটি তার জ্যাকেটের হুডটা মাথা থেকে সরাতেই একরাশ পরিচিত চুল কাঁধের উপর ছড়িয়ে পড়ল। সে আর কেউ নয়, তে। জাঙ্কুকের বুকের ভেতরটা মুহূর্তেই ধক করে উঠল। তে, এই সেই মুখ যা সে গত কয়েক বছর ধরে হাজারো মানুষের ভিড়ে খুঁজে বের করার চেষ্টা করেছে। এই সেই তে, যাকে সে তার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেয়েছিল, কিন্তু সময়ের নিশ্চয়তায় আজ তারা বিচ্ছিন্ন। জাঙ্কুকের মনে হলো চারপাশের শব্দগুলো যেন হঠাৎ করে থেমে গেছে। ক্যাফের মৃদু মিউজিক, লোকজনের গুঞ্জন সবই এখন তার কানে ঝাপসা হয়ে আসছে। তার পুরো জগৎ এখন কেবল দরজার সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটিকে কেন্দ্র করে ঘুরছে। এদিকে তেও ক্যাফেতে ঢুকে কাউন্টারের দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়ালো। অবচেতন মনেই তার চোখ গেল সেই কোণার সেই জানালার ধারের টেবিলটির দিকে। সেখানে বসে থাকা যুবকটির সাথে চোখাচোখি হতেই তের পায়ের গতি স্থির হয়ে গেল। তার দু চোখে এক আকাশ পরিমাণ বিস্ময়। সে কল্পনাও করেনি যে সিউলের এই গিঞ্জিগলির ছোট্ট ক্যাফেতে এক সাধারণ বিকেলে সে জাঙ্কুকের মুখোমুখি হবে। তের হাত থেকে তার ব্যাগটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। তার ঠোঁট জোড়া সামান্য কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। জাঙ্কুক নিজের অজান্তেই ধীরগতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার এই উঠে দাঁড়ানোটা ছিল তেজ প্রতি এক নীরব আমন্ত্রণ। সে যেন বলতে চাইছে, অনেক তো দূরে ছিলে, এবার একটু কাছে এসে বসবে কি? তে জাঙ্কুকের চোখের ভাষা পড়তে ভুল করলো না। হাজারো দ্বিধা আর পুরনো স্মৃতির ভার বুকে নিয়ে সে ধীরে ধীরে পা বাড়ালো জাঙ্কুকের টেবিলের দিকে। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি যোগ পার করার মতো মনে হচ্ছিল। তে যখন টেবিলের সামনে পৌঁছালো, জাঙ্কুক তার জন্য সামনের চেয়ারটি আলতো করে টেনে দিল। তে নিঃশব্দে সেখানে বসলো। এরপর শুরু হলো এক অদ্ভুত নিস্তব্ধতার খেলা। প্রথম কয়েক মুহূর্ত তারা কেউ কোনো কথা বলল না। কথা বলার শক্তি যেন দুজনেরই হারিয়ে গেছে। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। সে দেখার চেষ্টা করছিল এই কয়েক বছরে তের মাঝে কি কি পরিবর্তন এসেছে। আর তে তার নখ দিয়ে টেবিলের কোণা খুঁড়তে খুঁড়তে আর চোখে জাঙ্কুককে দেখছিল। এই নীরবতা মোটেও অস্বস্তিকর ছিল না, বরং এতে মিশেছিল
বছরের পর বছর জমে থাকা একরাশ অভিমান, না বলা কথা আর গভীর এক তৃষ্ণা। বাইরের অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে, আর ক্যাফের ভেতরে দুজন মানুষ একে অপরের চোখের গভীরে হারিয়ে গিয়ে যেন খুঁজে পাওয়ার চেষ্টা করছে সেই হারানো সময়টাকে। ক্যাফের টেবিলের উপর রাখা কফির ধোঁয়া যেন ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে গিয়ে তৈরি করলো 5 বছর আগের সেই কলেজের করিডোর। সিউল ন্যাশনাল হাই স্কুলের করিডোরটা তখন ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত। তে তখন সবেমাত্র ফার্স্ট ইয়ারে উঠেছে। ছিটছিটে গরম, পিঠে একটা ব্যাগ আর চোখে মুখে এক ধরনের নির্ভীক চাপলতা। অন্যদিকে জাঙ্কুক তখন থার্ড ইয়ারের শান্ত, গম্ভীর আর মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। সেই দিন দুপুরের বিরতির সময় অডিটোরিয়ামের পেছনে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। স্কুলের সবচেয়ে প্রভাবশালী এবং বিত্তবান পরিবারের সন্তানরা মিলে কারিনা নামের এক লাজুক মেয়েকে ঘিরে ধরে। তাদের হাতে কারিনার ডায়েরি, যা নিয়ে তারা বিদ্রূপ করছিল। আশেপাশে অনেকেই ছিল, কিন্তু ওই ছেলেদের পারিবারিক ক্ষমতার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো তে। তার দু চোখে তখন আগুনের ফুলকি। কারিনার ডায়েরিটা ওর হাতে ফেরত দাও, এখনই। ছেলেরা হো হো করে হেসে উঠল। তাদের লিডার ক্রিস তাচ্ছিল্যের সুরে বলল, আরে নতুন মুরগি এসেছে দেখছি। ছোট লোক ঘরের মেয়ে হয়ে আমাদের উপর হুকুম দিচ্ছ? জানো আমরা কারা? তোমরা কারা সেটা বড় কথা নয়, তোমরা কি করছো সেটা বড় কথা। অন্যের ব্যক্তিগত জিনিস নিয়ে মজা করা কাপুরুষতা, আর বিত্তবান পরিবারের জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, সেটা তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। তখন করিডোর দিয়ে যাচ্ছিল জাঙ্কুক। তে তীক্ষ্ণ আর সাহসী কণ্ঠস্বর তার কানে বাজতেই সে থমকে দাঁড়ালো। সে দেখল একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে কিভাবে একা পাহাড়ের মতো দাঁড়িয়ে ওই উদ্ধত ছেলেদের মোকাবেলা করছে। কারিনা ভয়ে কাঁদছিল। তে কারিনার হাত ধরে নিজের পেছনে টেনে নিল। কাঁদবে না কারিনা, অন্যায় যারা করে মাথা নিচু তাদের করা উচিত, তোমার নয়। ছেলেরা রেগে গিয়ে তের দিকে তেড়ে আসতে চাইলে জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারল না। সে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুককে দেখে ছেলেরা দমে গেল, কারণ স্কুলের টপার এবং শান্ত ছেলে হিসেবে জাঙ্কুকের একটা আলাদা সম্মান ছিল। অনেক হয়েছে, ডায়েরিটা দিয়ে দাও আর এখান থেকে যাও। প্রিন্সিপালকে এটা জানাতে বাধ্য করো না। ছেলেরা গজগজ করতে করতে ডায়েরিটা ফেলে দিয়ে চলে গেল। কারিনা ডায়েরিটা তুলে নিয়ে তেকে ধন্যবাদ দিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। করিডোরে তখন শুধু জাঙ্কুক আর তে। তে তার ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে জাঙ্কুকের দিকে তাকালো। তার চোখে তখনও সেই তেজ। ধন্যবাদ সাহায্যের জন্য, তবে আপনি না এলেও আমি ওদের ছাড়তাম না। জাঙ্কুক মৃদু হাসলো। এই প্রথম সে কোনো মেয়ের এমন অদম্য সাহস দেখল। তের এই চঞ্চলতা আর ন্যায়ের পথে অটল থাকাটা জাঙ্কুকের হৃদয়ের কোনো এক কোণে গভীর ছাপ ফেলে গেল। আমি জানি তুমি ছাড়তে না, তোমার সাহসটা প্রশংসনীয়। নাম কি তোমার? তে। কিম তেয়ং। আমি জাঙ্কুক, থার্ড ইয়ার। তে একটু হেসে মাথা নিচু করে চলে গেল। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, সে কেবল তের সাহস দেখেনি, সে তের প্রেমে পড়ে গেছে। এক অদ্ভুত ভালো লাগা তার পুরো অস্তিত্ব জুড়ে ছড়িয়ে পড়ল। করিডোরে সেই ঘটনার পর থেকে জাঙ্কুক বারবার তের সাথে কথা বলার সুযোগ খুঁজত, কিন্তু তে তাকে দেখা মাত্রই অন্যদিকে মুখ ফিরিয়ে নিত। জাঙ্কুকের দামি ঘড়ি, পরিপাটি পোশাক, তার আভিজাত্য তের মনে কেবল বিতৃষ্ণা জাগাত। তের এই ঘৃণার মূলে ছিল তার শৈশবের এক দগদগে ক্ষত। তার বাবা কিম জং ইন ছিলেন সিউলের এক নামকরা বিত্তবান পরিবারের সন্তান। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে জেনিকে, কিন্তু আভিজাত্যের মোহ আর নতুনত্বের নেশা জং ইনকে বেশি দিন জেনির কাছে আটকে রাখতে পারেনি। তে যখন তার মায়ের পেটে, তখনই জং ইন জেনিকে এক বছরে বাড়ি থেকে বের করে দিয়ে তার নতুন বড়লোক প্রেমিকা ন্যান্সির হাত ধরে চলে যান। সেই থেকে জেনি একাই লড়েছেন সমাজের সাথে, তেকে বড় করেছেন সীমাহীন কষ্টে। তাই তের কাছে বিত্তবান মানেই হলো বিশ্বাসঘাতকতা আর হৃদয়হীনতা। একদিন লাইব্রেরি থেকে বের হওয়ার সময় জাঙ্কুক তেকে থামালো। তে, একটু কথা বলতে পারি? তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? তে তার ফাইলটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। লেগে থাকার জন্য আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকা প্রয়োজন জানি। আর আপনাদের মতো ছেলেদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমাদের মতো ছেলে মানে? আমি কি কোনো ভুল করেছি? আপনার জন্মটাই ভুল জায়গায়। এই যে আভিজাত্যের গন্ধ আপনার গায়ে, এটাই আমার বিরক্তির কারণ। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। তে গটগট করে চলে গেল। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না তার বিত্তবান হওয়াটা কেন তের কাছে অপরাধ।
কিন্তু তের এই অবহেলা জাঙ্কুককে আরো বেশি তার প্রতি দুর্বল করে তুলল। কিছুদিন পর আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে একটি স্টাডি ট্যুরের আয়োজন করা হলো। যারা ফার্স্ট সেমিস্টারে টপ রেজাল্ট করেছে তাদের নিয়ে যাওয়া হবে পাহাড়ি অঞ্চলের একটি প্রাচীন স্থাপত্য শৈলী দেখার জন্য। তে তার মেধার জোরে সেই তালিকায় জায়গা করে নিল। মোট 10 জন শিক্ষার্থী যাবে, আর তাদের দেখাশোনার জন্য ভলেন্টিয়ার হিসেবে থাকবে কজন সিনিয়র। বাসের সামনে গিয়ে তের মেজাজ বিগড়ে গেল, কারণ ভলেন্টিয়ারদের লিডার হিসেবে সেখানে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। সবাই সময় মতো চলে এসেছে দেখে ভালো লাগলো। পাহাড়ি আবহাওয়া একটু খারাপ হতে পারে, সবাই সাবধানে থেকো। তে বিড়বিড় করে বলল, কপাল খারাপ হলে যা হয়। এখানেও এই লোকটা। বাসে ওঠার সময় জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ালো। সে নিচু স্বরে শুধু তে শুনতে পায় এমন ভাবে বলল, পাহাড় খুব সুন্দর তে। পাহাড়ের আবহাওয়া যেমন হুট করে বদলে যায়, তেমন মানুষের ভুল ধারণা কি বদলাতে পারে না? তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে জবাব দিল, পাথর ক্ষয়ে যেতে পারে মিস্টার জাঙ্কুক, কিন্তু পাহাড়ের জেদ কখনো কমে না। আমার ক্ষেত্রেও তাই। জাঙ্কুক কিছু বলল না, শুধু তার সেই চেনা মায়াবী হাসিটা দিল। সে জানতো এই পাহাড়ি সফরটা হয়তো তাদের সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে। পাহাড়ের বুক চিরে যখন বাসটা উপরে উঠছিল, তখনই চুপ করে সন্ধ্যা নেমে এলো। কুয়াশা আর পাইন গাছের সুবাসে চারপাশটা এক মায়াবী রূপ নিলেও জাঙ্কুকের মনটা ছিল অস্থির। পাহাড়ে পৌঁছে তারা ক্যাম্প ফায়ারের জন্য তাঁবু ফেলেছে। জাঙ্কুক লক্ষ্য করলো ক্রিস আর তার দলবল তাও, উজি এবং হুশি আগুনের চারপাশটায় ঘিরে বসেছে, তবে তাদের চোখ বারবার তীর দিকে যাচ্ছে। তাদের চোখে মুখে কুটিল হাসি, যা জাঙ্কুকের মতো একজন শান্ত মানুষকেও রাগে অস্থির করে তুলল। জাঙ্কুক নিজের জন্য বরাদ্দ করা তাঁবুটা বদলে তেদের তাঁবুর একদম পাশেই জায়গা করে নিল। সে জানতো অন্ধকার নামলে এই নেকড়েরা বেরিয়ে আসবে। রাত তখন গভীর, পাহাড়ে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শোষ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। ঠিক তখনই জাঙ্কুক শুনতে পেল খুব সাবধানে 4 জোড়া পায়ের আওয়াজ তের তাঁবুর দিকে এগোচ্ছে। জাঙ্কুক দ্রুত বাইরে বেরিয়ে এলো। ক্রিস আর তার বন্ধুরা যখন তের তাঁবুর খুব কাছে, ঠিক তখনই জাঙ্কুক তাদের সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালো। এত রাতে এখানে কি চাই তোমাদের? নিজেদের তাঁবুর পথ কি ভুলে গেছো? ক্রিস ভরকে গিয়েও নিজেকে সামলে নিয়ে একটু বাঁকা হাসলো। আরে জাঙ্কুক, তুমি এখনো ঘুমাওনি? আমরা ভাবলাম তেকে একটু পাহাড়ি গল্প শুনিয়ে আসি। তে তো একা আছে, তাই। ও একা নেই, আমি আছি এখানে। আর আজকের পর থেকে ওকে নিয়ে যদি তোমাদের মাথায় কোনো বাজে চিন্তা আসে, তবে আমি ভুলে যাব যে আমি এই কলেজের ভলেন্টিয়ার। মনে রেখো, পাহাড়ের খাদ কিন্তু খুব কাছেই। জাঙ্কুকের চোখে এমন এক তেজ ছিল যা ক্রিস আগে কখনো দেখেনি। ক্রিস বিড়বিড় করতে করতে সঙ্গীদের নিয়ে পিছু হটলো, কিন্তু তারা জানতো না তাঁবুর ভেতরে তে তখন জেগেছিল। সে প্রতিটা শব্দ স্পষ্ট শুনেছে। সে অবাক হয়ে ভাবলো, যে জাঙ্কুকে সে অহংকারী বিত্তবান বলে দূরে ঠেলে দিয়েছে, সেই মানুষটিই তাকে ছায়ার মতো আগলে রাখছে। পরদিন সকালে পাহাড়ের বুকে নতুন সূর্য দেখা দিল। আগের রাতের ঘটনার কোনো চিহ্ন কারো মুখে নেই। আজ হলো রিসার্চের দিন। প্রাচীন স্থাপত্য আর পাহাড়ি ভূতত্ত্ব নিয়ে কাজ করতে হবে দুজনকে এক একটি দলে, যেখানে একজন জুনিয়রের সাথে একজন সিনিয়র থাকবে। যখন টিমের তালিকা ঘোষণা করা হলো, তখন সবার চোখ ছানা পড়া। টিম নাম্বার 7, তে এবং জাঙ্কুক। সবার মাঝে এক মুহূর্তের স্তব্ধতা নেমে এলো। কলেজের সব মেয়েদের ক্রাশ বই জাঙ্কুক কিনা তের মতো এক অনমনীয় মেয়ের সাথে কাজ করবে? ক্রিসদের চোখে জ্বালা আর মেয়েদের দীর্ঘশ্বাস তখন দেখার মতো। তে জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক কিছুটা ভয়ে ছিল যে তে হয়তো আবার রেগে যাবে, কিন্তু তে আজ শান্ত। তুমি কি আমার সাথে কাজ করতে বিরক্ত হবে? চাইলে আমি নাম বদলে দিতে পারি। না, প্রয়োজন নেই। তবে আপনি যে নিজের ইচ্ছায় আমার সাথে নামটা দিয়েছেন, সেটা কি সবাই বুঝবে না? সবাই কি বুঝলো তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু এটাই দেখার বিষয় ছিল যে তুমি আমার উপর থেকে রেগে আছো কিনা। সারা রাত জেগে পাহারা দিয়েছেন যে মানুষের জন্য, সে কি রেগে থাকতে পারে মিস্টার জিয়ন জাঙ্কুক? চলুন, আমাদের প্রজেক্ট শুরু করতে হবে। জাঙ্কুক অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তে তবে সব শুনেছে। তার বুকের ভেতর এক অজানা আনন্দের ঢেউ বয়ে গেল। সে বুঝলো পাহাড়ের পাথর হয়তো এখনো ক্ষয় হয়নি, কিন্তু তের জেদের বরফটা একটু হলেও গলতে শুরু করেছে। পাহাড়ের সরু পথ দিয়ে জাঙ্কুক আর তে আরো উঁচুতে উঠতে শুরু করলো। পাহাড়ের প্রকৃতি যেন আরো রহস্যময় হয়ে উঠলো। ঝাউ গাছের ফাঁক দিয়ে আসা রোদের খেলা আর বনফুলের ফুলের গন্ধ তাদের চারপাশটাকে আচ্ছন্ন করে রেখেছিল। তারা ছোট ছোট গুহা দেখছিল এবং প্রাচীন পাথরের গায়ে খোদাই করা নকশাগুলোর নোট নিয়েছিল। পথে হাঁটতে হাঁটতে তাদের মাঝে কিছু সহজ কথা হলো, যা আগের দিনগুলোর তুলনায় ছিল অনেক বেশি সাবলীল। তে, ওই দেখো পাহাড়ের ভাঁজে ছোট ছোট ঘরগুলো। ওখানকার মানুষগুলো কত শান্তিতে থাকে, তাই না? ওদের কাছে জগৎটা কত ছোট, কিন্তু কত সুন্দর। শান্তি আসলে জায়গার উপর নির্ভর করে না, মানুষের মনের উপর নির্ভর করে। যার মনে শান্তি নেই, সে হীরা জহরত দিয়ে বাঁধানো প্রাসাদে থাকলেও অস্থির থাকবে।
জাঙ্কুক মুগ্ধ হয়ে তের কথাগুলো শুনছিল। সে বুঝতে পারছিল তে কেবল বাইরের থেকে শক্ত, কিন্তু ভেতরটা অনেক বেশি দর্শনিক এবং সংবেদনশীল। হাঁটতে হাঁটতে তারা পাহাড়ি ঝর্ণার একটা গর্জন শুনতে পেল। পাথরের ধাপ বেয়ে রূপলি জলধারা নিচে আছড়ে পড়ছে। তে উৎসাহী হয়ে ঝর্ণার একদম কাছাকাছি যাওয়ার জন্য একটা ভেজা পাথরে পা রাখলো, কিন্তু শেওলা ধরা সেই পাথরটা ছিল চরম বিশ্বাসঘাতক। তে সাবধানে, ওদিকের পাথরগুলো খুব পিচ্ছিল। জাঙ্কুকের সতর্কতা শেষ হওয়ার আগেই টের পা পিছলে গেল। আহ বলে একটা চিৎকার দিয়ে তে পড়ে যাচ্ছিল। জাঙ্কুক ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে তেকে ধরতে গেল, কিন্তু ভারসাম্য রক্ষা করতে না পেরে জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে তার উপরেই ভরে গেল। ঝর্ণার জলে ছিটে ফোঁটা তাদের উপর পড়ছে, চারপাশটা ভিজে একাকার। তে পাথরের উপর শোয়া আর জাঙ্কুক একদম তের উপরে, তের খুব কাছে। জাঙ্কুকের হাত দুটো তের মাথার দুপাশে পাথরে ঠেকে আছে, তাদের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। জাঙ্কুকের বুকের ভেতরটা ড্রামের মতো বাজতে শুরু করলো। সে তেকে এত গভীর ভালোবাসে যে এই নৈকট্য তার স্নায়ুতন্ত্রকে এলোমেলো করে দিয়েছে। তার হার্টবিট এতটাই বেড়ে গেল যে তে সেটা স্পষ্ট শুনতে পাচ্ছিল। তে বিস্ময়ে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রইল। সে জানতো হৃৎপিণ্ডের এই অস্বাভাবিক দ্রুতগতি কেবল তখনই হয় যখন কেউ কাউকে তীব্রভাবে অনুভব করে। জাঙ্কুকের চোখের মণিগুলো কাঁপছে, আর তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শীতল পাহাড়েও সে ভালোবাসার উত্তাপে পড়ছে। জাঙ্কুক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তের উপর থেকে উঠে দাঁড়ালো। সে হাঁপাচ্ছে, নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে দ্রুত তের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। আমি 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 দুঃখিত। আমি শুধু তোমাকে ধরতে চেয়েছিলাম। তুমি কি ব্যথা পেয়েছো? তে উঠে বসে নিজের শার্টটা ঝেড়ে নিল। সে জাঙ্কুকের অস্থিরতা লক্ষ্য করেছিল। সে দেখলো একটা ছেলে যে বাইরে থেকে এতটা স্মার্ট আর আত্মবিশ্বাসী, সে কেবল তার প্রিয়তমার সামান্য কাছে এসে কতটা অপ্রস্তুত আর দুর্বল হয়ে পড়তে পারে। এই দুর্বলতাটাই তের মনে এক অদ্ভুত শ্রদ্ধার জন্ম দিল। সে বুঝলো জাঙ্কুকের ভালোবাসা মিথ্যে আভিজাত্য নয়, বরং খুব পবিত্র কিছু। তে তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে এগিয়ে দিল। আপনার হার্টবিট অনেক বেড়ে গেছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, নিন একটু পানি খান, শান্ত হন। জাঙ্কুক পানিটা নিয়ে কয়েক চুমুক খেলো। তে তার দিকে একটু তাকিয়ে হাসলো, তবে এবার আর কোনো বিদ্রুপ নয়। এই হাসিতে ছিল ভালো লাগার এক কোমল ছোঁয়া। সবাই বলে জাঙ্কুক খুব শক্ত মনের মানুষ, কিন্তু আমি তো আজ অন্য জাঙ্কুককে দেখলাম। আপনি কি সবসময় এমন? জাঙ্কুক বোতলটা ফেরত দিয়ে নিচু স্বরে বলল, আমি সবার কাছে এরকম নই তে। কিছু মানুষের উপস্থিতি আমার হৃদয় যন্ত্রের ছন্দ বদলে দেয়। তে আর কিছু বলল না, কিন্তু তার হৃদয়ও তখন ছোট ছোট ঢেউ খেলতে শুরু করেছে। পাহাড়ে বৃষ্টির মেঘ জমতে শুরু করেছে, আর তাদের দুজনের মনের মেঘগুলো যেন সরতে শুরু করেছে। পাহাড়ের আবহাওয়া যেন তের মনের মতোই খামখেয়ালি। কিছুক্ষণ আগে যেখানে রোদের খেলা ছিল, সেখানে হুট করেই আকাশের বুক চিরে নামলে মুষলধারে বৃষ্টি। পাহাড়ি বৃষ্টি মানেই এক উন্মাদনা। বড় বড় ফোঁটাগুলো যখন গাছের পাতায় আর পাথরে আছড়ে পড়তে লাগলো, চারপাশটা এক মায়াবী কুয়াশায় ঢেকে গেল। জাঙ্কুক আর তে আশ্রয়ের জন্য দৌড়াতে শুরু করলো, কিন্তু পাহাড়ের সেই ঢালু পথে বৃষ্টি থেকে বাঁচা অসম্ভব। কয়েক মিনিটের মধ্যেই তারা দুজনেই ভিজে চুপচুপে হয়ে গেল। বৃষ্টির ঝাপটায় চোখ মেলা দেয়। ঠিক তখনই জাঙ্কুকের চোখে পড়লো পাথরের আড়ালে একটি ছোট্ট গুহা। তে এদিকে এসো দ্রুত। জাঙ্কুক তের হাত ধরে টেনে গুহাটির ভেতরে নিয়ে এলো। গুহার ভেতরটা বেশ অন্ধকার এবং স্যাঁতসেঁতে, কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এটা এখন স্বর্গ। তে হাঁপাচ্ছিল, তার চুল থেকে পানি গড়িয়ে পড়ছে মুখে। জাঙ্কুক যখন তের দিকে তাকালো, মুহূর্তেই সে তার চোখ সরিয়ে নিল। বৃষ্টির পানিতে ভিজে তের সাদা শার্টটা তার শরীরের সাথে লেপ্টে আছে, যার কারণে তার ভেতরের পোশাক স্পষ্ট ফুটে উঠেছে। তে নিজের অস্বস্তি বুঝতে পারার আগে জাঙ্কুক দ্রুত নিজের গায়ের শার্টের বোতাম খুলতে শুরু করলো। জাঙ্কুক তার শার্টটা খুলে তের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে নাও, তোমার শার্টটা পুরোপুরি ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে। তে একটু দ্বিধায় পড়লো, কিন্তু আপনি আপনি তো খালি গায়ে থাকবেন, আপনারও তো ঠান্ডা লাগবে। জাঙ্কুক তের দিকে না তাকিয়েই মৃদু হাসলো। আমার শরীর অনেক শক্ততে, সহ্য করে নিতে পারবো, তুমি বরং নিজেকে সামলাও। তে কৃতজ্ঞতায় মাথা নিচু করলো। জাঙ্কুকের শার্টটা হাতে নিয়ে সে গুহার এক কোণে গিয়ে নিজেকে ঢেকে নিল। জাঙ্কুকের গায়ের উষ্ণতা আর চেনা সুবাস শার্টটার ভাঁজে ভাঁজে মিশে আছে। তে শার্টটা গায়ে জড়িয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং জাঙ্কুকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ধন্যবাদ জাঙ্কুক। সময় গড়াতে লাগলো। বৃষ্টির বেগ কমার কোনো লক্ষণ নেই, বরং বজ্রপাতের শব্দে পাহাড় কেঁপে উঠছে মাঝে মাঝে। পাহাড়ের গভীরে সন্ধ্যা মানে ঘুটঘুটে অন্ধকার। ফোনের নেটওয়ার্ক অনেক আগেই উধাও হয়ে গেছে, তাই কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। সিগন্যালহীন এই নিস্তব্ধতায় কেবল বৃষ্টির অঝোর শব্দ শোনা যাচ্ছে।
রাত যত বাড়ছে পাহাড় তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। চারপাশ থেকে বুনো ঝোপঝাড়ের খসখস শব্দ আর নাম না জানা পাহাড়ি পশুদের অদ্ভুত চিৎকার ভেসে আসছে। সাহসী তেও আজ এই নিঃসঙ্গ পরিবেশে নিজেকে অসহায় বোধ করতে শুরু করলো। গুহার বাইরের অন্ধকারটা যেন এক আদিম দানবের মতো গিলে খেতে চাইছে তাদের। একবার খুব কাছেই একটা অদ্ভুত ডাক আর সাথে সাথে বিকট শব্দে বিজলি চমকে উঠলো। তে চমকে গিয়ে শিউরে উঠলো। তার মনে হলো এই নির্জন পাহাড়ে জাঙ্কুকে এখন তার একমাত্র ধ্রুবতারা। সে ধীরে ধীরে জাঙ্কুকের পাশে গিয়ে বসলো। জাঙ্কুক গুহার দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। তে ইতস্তত করে নিজের কম্পিত হাতটা বাড়িয়ে জাঙ্কুকের বলিষ্ঠ হাতটা শক্ত করে চেপে ধরলো। জাঙ্কুক চমকে গিয়ে তের দিকে তাকালো। অন্ধকারে সে তের ভীত মুখটা দেখতে পাচ্ছিল। জাঙ্কুক তার অন্য হাতটা তের হাতের উপর রাখলো এক পরম ভরসায়। ভয় পাচ্ছ? আমি তো আছি। যতক্ষণ আমি বেঁচে আছি এই পাহাড়ের কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। আমি জানতাম না পাহাড় রাতে এত ভয়ঙ্কর হতে পারে। সব কেমন বদলে গেছে। প্রকৃতি যেমন রুদ্রমূর্তি দেখায় ঠিক তেমনই আবার শান্তও হয়। এই রাতটা কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে। গুহার ভেতরে বাইরের ঝোড়ো হাওয়ার শাঁসার শব্দ আর বৃষ্টির অঝোর ধারার মাঝে এক অদ্ভুত উষ্ণতা তৈরি হলো। তে যখন ভয়ে এবং এক অজানা টানে জাঙ্কুকের হাতটা শক্ত করে চেপে ধরলো। জাঙ্কুক তখন আর নিজেকে সামলাতে পারল না। সে খুব সন্তর্পণে তার বলিষ্ঠ হাতটি তের কাঁধের উপর দিয়ে জড়িয়ে নিয়ে তাকে নিজের বুকের কাছে টেনে নিল। তে একটুও বাধা দিল না, বরং জাঙ্কুকের প্রশস্ত বুকের উষ্ণতায় সে এক পরম স্বস্তি খুঁজে পেল। পাহাড়ের এই হাড়কাঁপানো ঠান্ডায় আর নিকষ কালো অন্ধকারে জাঙ্কুকের শরীরের উত্তাপ তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হতে লাগলো। কাঁপছো কেন? খুব কি ঠান্ডা লাগছে? না, শুধু ঠান্ডা নয়, পাহাড়ের এই নির্জনতা আর ডাবগুলো কেমন যেন অশরীরী লাগছে। তবে আপনার কাছে থাকলে কেন জানি মনে হচ্ছে সব বিপদ দূরে আছে। জাঙ্কুক থেকে আরো একটু নিবিড় ভাবে চাপতে ধরলো। এবার কেবল জাঙ্কুকের নয়, তের নিজের হৃৎপিণ্ডেও যেন তাল হারিয়ে ফেলেছে। তার বুকের ভেতরের ধুকপুকানি জাঙ্কুক স্পষ্ট অনুভব করতে পারছিল। দুজনের তপ্ত নিঃশ্বাস একে অপরের ঘাড়ে আর গালে আছড়ে পড়ছে। এই প্রথমতে অনুভব করলো বড়লোক মানে স্বার্থপর নয়। কারো কারো হৃদয় সমুদ্রের মতো বিশাল ভালোবাসা আর পাহাড়ি ঝর্ণার মতো স্বচ্ছতা থাকে। সারা রাত তারা ওভাবেই বসে রইল। ক্লান্তি আর মানসিক প্রশান্তিতে একসময় তের চোখ লেগে এলো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক সারা রাত চোখের পাতা এক করেনি। সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তের শান্ত মুখের দিকে আর প্রার্থনা করছিল এই রাত যেন কখনো শেষ না হয়। পরদিন সকালে বৃষ্টির তাণ্ডব থেমে গেছে। পাইন বনের ফাঁক দিয়ে সোনালি রোদের আভা গুহার মুখে এসে পড়লে দুজনের তন্দ্রা ভাঙলো। তে চোখ মিলতেই দেখলো সে এখনো জাঙ্কুকের বাহুডোরে আবদ্ধ। মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো, যাতে কোনো জড়তা ছিল না, ছিল কেবল এক গভীর মৌন স্বীকৃতি। তারা পাহাড় থেকে নিচে নামতে শুরু করলো। ক্যাম্পে ফিরে গিয়ে দেখলো এক বিশাল কর্মযজ্ঞ চলছে। বৃষ্টির কারণে গত রাতে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেউ অন্য কোনো গুহায়, কেউ বা পাথরের খাঁজে রাত কাটিয়েছে। সকালে আবহাওয়া পরিষ্কার হতেই ভলেন্টিয়াররা সবাইকে এক জায়গায় জড়ো করেছে। ওহ, আমাদের হিরো আর হিরোইন ফিরে এসেছেন দেখছি। আমরা তো ভেবেছিলাম তোমরা বোধহয় পাহাড়ি ঘর বেঁধে ফেলেছ। জাঙ্কুক ক্রিসের কথায় কান্না দিয়ে সরাসরি তার টিমের বাকিদের দিকে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে থাকলেও সে শান্ত থাকলো। অযথা কথা বলে সময় নষ্ট করো না ক্রিস। সবাই সুস্থ আছে কিনা দেখো। আমাদের দ্রুত শহরে ফেরার প্রস্তুতি নিতে হবে। তে লক্ষ্য করলো জাঙ্কুক তাকে আড়াল করে দাঁড়িয়েছে, যাতে ক্রিসের কোনো জোর তার উপর না পড়ে। এই ছোট ছোট বিষয়গুলো তের মনে জাঙ্কুকের জন্য এক বিশাল সিংহাসন তৈরি করে দেয়। শহরে ফেরার বাসে যখন তারা উঠলো তখন তে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক বসে তার ঠিক পেছনের সিটে। বাসের কাছের প্রতিফলনে তে দেখলো জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। তে মৃদু হাসলো এবং আঙুল দিয়ে কাচের উপর ছোট্ট একটা হৃৎপিণ্ড আঁকলো। জাঙ্কুক সেটা দেখে হাসলো। সেই হাসি ছিল বিজয়ের, সেই হাসি ছিল প্রাপ্তির। শহরের ব্যস্ততায় ফিরে আসার পর তাদের দুজনের জীবন এক নতুন মোড় নিল। পাহাড়ের সেই রাত্রি কেবল একই স্মৃতি হয়ে রইল না, বরং তা হয়ে উঠল এক চিরস্থায়ী বন্ধনের শুরু। পাহাড়ের সেই রোমাঞ্চকর সফরের পর জাঙ্কুক আর তের সম্পর্কটা এক নতুন মাত্রা পেল। এখন আর তাদের মাঝে কোনো লুকোছাপা নেই, নেই কোনো আভিজাত্যের দেয়াল। সিউলের রাস্তায় হাত ধরে হাঁটা, ক্যাফেতে বসে দীর্ঘ আড্ডা এবং একে অপরকে আগলে রাখা, সব মিলিয়ে এক স্বর্গীয় প্রেম তাদের ঘিরে ধরল। তের ছোটবেলা থেকেই ছিল ক্যামেরার লেন্সের প্রতি এক দুর্লভ আকর্ষণ। তের বিশ্বাস ছিল একটা স্থির ছবি হাজারো না বলা কথা বলে দেয়। তাদের কলেজে যখন বার্ষিক গ্লোবাল ভিশন ফটোগ্রাফি কন্টেস্টের ঘোষণা হলো, জাঙ্কুকি সবার আগে থেকে উৎসাহ দিল। এই সুযোগটা হাতছাড়া করো না। আমি জানি তোমার তোলা ছবিগুলোর প্রাণ আছে। তুমি অংশ নাও, আমি তোমার সাথে আছি। কিন্তু জাঙ্কুক, প্রতিযোগিতায় থিম হলো মানুষের অস্তিত্ব আর প্রকৃতি। আমি কি পারবো এমন কিছু লেন্স বন্দি করতে যা বিচারকদের মন ছুঁয়ে যাবে? অবশ্যই পারবে। চলো আমরা সিউলের বাইরে যাই, যেখানে জীবন আরো বেশি কাঁচা আর অকৃত্রিম।
জাঙ্কুক তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তাকে নিয়ে গেল শহরের প্রান্তিক গ্রামগুলোতে, সমুদ্রের পাড়ে আর মেঠো পথের ধারে। তে দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিখুঁত মুহূর্তের অপেক্ষায় থাকলো। জাঙ্কুক কখনো তের ব্যাগ বহন করে দিয়েছে, কখনো বা তার জন্য ঘন্টার পর ঘন্টা কফি হাতে দাঁড়িয়ে থেকেছে। প্রতিযোগিতার দিন হাজারো ছবির ভিড়ে তের তোলা ছবিটির সামনে বিচারকরা দীর্ঘক্ষণ থমকে দাঁড়ালো। তে একটি অতি সাধারণ কিন্তু গভীর ব্যঞ্জনাপূর্ণ ছবি তুলেছিল। ছবিটি ছিল একজন বৃদ্ধ জেলে, যার কুচকানো চামড়ার রোদে পুরা মুখবয়বে ফুটে উঠেছে জীবনের হাজারো লড়াই। কিন্তু বিস্ময়কর বিষয়টি ছিল সেই বৃদ্ধের চোখের মণি। তে এমনভাবে শটটি নিয়েছিল যে বৃদ্ধের চোখের মণির প্রতিফলনে দেখা যাচ্ছিল দূরের দিগন্তে উড়ন্ত একঝাঁক সাদা বক এবং শান্ত নদী। বিচারক মণ্ডলীর প্রধান বিজয়ের নাম ঘোষণা করলেন। তিনি তের ছবির প্রশংসা করে বললেন, এই ছবিটি কেবল একটি মানুষের প্রতিকৃতি নয়, এটি হলো প্রকৃতির সাথে মানুষের আত্মিক সম্পর্কের এক মেলাবন্ধন। ফটোগ্রাফার এখানে সূক্ষ্ম ডিটেলস এবং আলোর ব্যবহার যেভাবে করেছেন তা এক কথায় মাস্টারপিস। পুরস্কার হাতে নিয়ে তে মঞ্চ থেকে সরাসরি জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তখন অডিটোরিয়ামের শেষ সারিতে দাঁড়িয়ে গর্বিত হাসিতে হাততালি দিচ্ছে। মঞ্চ থেকে নেমেতে সরাসরি জাঙ্কুকের কাছে ছুটে গেল। আমি পেরেছি জাঙ্কুক, আপনার সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমি তো শুধু তোমাকে পথ দেখিয়েছি তে, ক্যামেরার পেছনে চোখটা তো তোমারই ছিল। এই জয় তোমার পরিশ্রম আর মেধার। জানেন আমি বৃদ্ধের চোখে আসলে কি দেখেছিলাম? আমি দেখেছিলাম স্বপ্ন, ঠিক যেমনটা আপনি আমাকে দেখতে শিখিয়েছেন। তাদের এই সাফল্যের আনন্দ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। কিন্তু ঠিক এই সোনালী সময়ের মাঝেই হঠাৎ করে এক কালো মেঘের ছায়া দেখা দিল। তের কাছে একটা চিঠি এলো। ফটোগ্রাফিতে তার এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে জার্মানির একটি বিশ্ববিখ্যাত আর্ট স্কুল থেকে পূর্ণ স্কলারশিপের প্রস্তাব দেওয়া হয়েছে। তের সাফল্যের আকাশ যখন সবচেয়ে বেশি উজ্জ্বল, ঠিক তখনই জাঙ্কুকের আচরণে দেখা দিল এক আমূল পরিবর্তন। যে ছেলেটি এক মুহূর্ত থেকে না দেখে থাকতে পারতো না, সে হঠাৎ করে পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। ফোন ধরলে বিরক্ত হওয়া আর একসাথে সময় কাটানোর মুহূর্তগুলোতে জাঙ্কুকের উদাসীনতা থেকে কুরে কুরে খেতে লাগলো। তে ভাবলো হয়তো জাঙ্কুক কোনো কাজের চাপে আছে। সে একদিন জাঙ্কুকের হাত ধরে জিজ্ঞেস করলো, জাঙ্কুক, কি হয়েছে আপনার? আমার উপর কি কোনো কারণে রেগে আছেন? কেন আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছেন? জাঙ্কুক খুব রুক্ষভাবে নিজের হাত সরিয়ে নিল। তার চোখের সেই মায়া আজ যেন এক অদ্ভুত কঠোরতায় ঢাকা। আসলে আমি আর এই একঘেয়েমি সহ্য করতে পারছি না তে। হুট করে আসা আবেগ আর সারা জীবনের দায়বদ্ধতা এক জিনিস নয়। তে বিশ্বাস করতে পারছিল না জাঙ্কুকের কথাগুলো। এসব কি বলছেন আপনি? আপনিই তো আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। মানুষের পছন্দ বদলায়, আমারও বদলেছে। আমি বুঝতে পারছি যে আমাদের পারিবারিক অবস্থান আর রুচি সবই আলাদা। আমি আসলে এখন একা থাকতে চাই। ব্রেকআপের দিনটি ছিল বৃষ্টি ভেজা এক বিষণ্ণ বিকেল। তের মনে হচ্ছিল ইতিহাস যেন আবার ফিরে এসেছে। তার মাকে যেভাবে তার বাবা ফেলে চলে গিয়েছিল, আজ জাঙ্কুকও ঠিক সেই একইভাবে তের বিশ্বাসের অমর্যাদা করলো। তের কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে জাঙ্কুকের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে নিজের আবেগকে আড়াল করে রাখলো এক নিপুণ অভিনেতার মতো। কারণ সে জানতো সে যদি আজ খারাপ না হয় তবে তে কখনোই জার্মানি যাবে না। সে তের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারে না। বিচ্ছেদের ঠিক শেষ মুহূর্তে জাঙ্কুক তার পকেট থেকে একটি নীল খাম বের করে তের হাতে দিল। এটা এখন খুলবে না। আমরা যদি কখনো আবার মুখোমুখি হই, যদি কোনোদিন আবার আমাদের দেখা হয়, সেটা 5 বছর পর হোক বা 10 বছর পর, তখন তুমি এই খামটা খুলবে। এখন এটা তোমার কাছেই রাখো। তে রাগে আর অভিমানে খামটা প্রায় ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু কি ভেবে যেন সেটা ব্যাগে ভরে নিল। তার মনে হলো এটাই হয়তো জাঙ্কুকের শেষ কোনো নিষ্ঠুর তামাশা। আমি ভেবেছিলাম আপনি অন্যদের মতো নন, কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আভিজাত্য আসলে মানুষের হৃদয়কে অন্ধ করে দেয়। আমি চললাম, আপনার জীবনে আর কখনো ফিরে আসবো না। তে পেছনে ফিরে তাকায়নি। সে জার্মানির উদ্দেশ্যে দেশ ছাড়ে, মনে এক বুক ঘৃণা আর ফটোগ্রাফির প্রতি এক নতুন জেদ নিয়ে। অন্যদিকে জাঙ্কুক চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলো। তার দু চোখ বেয়ে তখন পানি পড়ছে। সে একা বিড়বিড় করে বলল, অনেক বড় হতে। আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো, কিন্তু তোমার স্বপ্নের কাছে আমার এই ভালোবাসার কোনো দাম নেই। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য যেদিন তুমি আমাকে বুঝতে পারবে। এভাবেই বিচ্ছেদ হলো শিউলের সবচেয়ে সুন্দর জুটির। এরপর কেটে গেল দীর্ঘ 5 বছর। তে এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার আর জাঙ্কুক শহরের একজন প্রতিষ্ঠিত ইন্টেরিয়র ডিজাইনার। অতীতের ধূসর স্মৃতিগুলো যখন মনের পর্দা থেকে ধীরে ধীরে সরে গেল, ক্যাফে সেই নিস্তব্ধতা আবার তাদের ঘিরে ধরলো। তে দেখল তার সামনে বসা জাঙ্কুক ঠিক আগের মতোই শান্ত, কিন্তু তার চোখের কোণে এখন জমে আছে একরাশ বিষণ্ণতা। তে কাঁপা কাঁপা হাতে তার পাশটা খুললো। ভেতরে একটি চেইন টেনে সে বের করলো সেই নীল খামটি। 5 বছর ধরে এটি তের সাথেই ছিল, কখনো ডায়েরির ভাঁজে, কখনো ড্রয়ারের কোণে, আর কখনো তার হৃৎপিণ্ডের খুব কাছে। সে খামটি টেবিলের উপর রাখলো। জাঙ্কুক নিঃশব্দে তাকিয়ে রইল সেটির দিকে। তে ধীরে ধীরে খামটি ছিঁড়ে ভেতর থেকে ভাঁজ করা কাগজটা বের করলো। 5 বছর আগের সেই হাতের লেখা, যা আজও অমলিন। তে বলতে শুরু করলো, প্রিয়তে,
জানি এই চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন তোমার চোখে আমার জন্য কেবল ঘৃণাই থাকবে। আমি আজ তোমার কাছে এক নিষ্ঠুর প্রতারক, এক স্বার্থপর বিত্তবান। কিন্তু আমি তোমাকে যতটা ভালোবেসেছি তার চেয়েও বেশি ভালোবেসেছি তোমার স্বপ্নকে। জার্মানির সেই স্কলারশিপের খবরটা আমি তোমার আগেই জেনেছিলাম। আমি এটাও জানতাম যে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। কিন্তু আমি যদি তোমার ছায়া হয়ে থাকতাম, তবে সেই ছায়া তলে তোমার প্রতিভা লুকিয়ে যেত। আমি চাইনি আমার ভালোবাসার মায়ায় পড়ে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ফটোগ্রাফার অকালেই হারিয়ে যাক। তাই আমি অভিনয় করেছি। আমি তোমার চোখে ঘৃণা জমা করেছি, যাতে তুমি দেশ ছাড়ার শক্তি পাও। আমি জানতাম আমাকে ভালোবেসে তুমি যতটা সফল হতে পারবে, আমাকে ঘৃণা করে তার চেয়েও বেশি জেদ নিয়ে তুমি এগিয়ে যাবে। আর সেদিন আমি হেরে গিয়েও জিতে যাব, কারণ তুমি সেদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে। তে তোমার মনে আছে সেই ঝর্ণার ধারের কথা? আমার হার্টবিট সেদিন বলে দিয়েছিল আমি তোমার জন্য কতটা পাগল। আমি আজও সেই পাগলটাই আছি এবং ভবিষ্যতেও সেই পাগলটাই থাকবো। আমি শুধু তোমার সাফল্যের অপেক্ষা করছি। তুমি ফিরে এসে আমার জীবন পূর্ণ করবে। যদি পারো এই স্বার্থপর জাঙ্কুককে ক্ষমা করে দিও। ইতি, তোমারই জাঙ্কুক। চিঠিটা শেষ করার আগেই তার চোখের পানি টপ টপ করে কাগজের উপর পড়তে লাগলো। তার এত বছরের জমে থাকা অভিমান, রাগ আর ঘৃণা এক মুহূর্তেই বরফের মতো গলে গেল। যাকে সে পাথর ভেবে দূরে ঠেলে দিয়েছিল, সেই মানুষটি তাকে আগলে রাখার জন্য নিজের বুক পেতে দিয়েছিল। তেল বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। সে চিঠির কাগজটা জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কেন করলে এমনটা? কেন আমাকে একবারও বললে না? আমি তো তোমার সাথে থেকেও সফল হতে পারতাম। কেন এই 5টা বছর আমাকে এত কষ্ট দিলে জাঙ্কুক? জাঙ্কুক আর স্থির থাকতে পারলো না। সে উঠে এসে তের পাশে বসলো এবং পরম মমতায় তাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো। তেও আজ আর বাধা দিল না, বরং জাঙ্কুকের শার্টের কলার শক্ত করে চেপে ধরে তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। সরি তে, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি তোমাকে কষ্ট দিয়ে। কিন্তু বিশ্বাস করো, তোমার ক্যামেরার লেন্স যখন পৃথিবীর সৌন্দর্য বন্দি করে, তখন আমার মনে হয় আমি সেই জয়ী মানুষ। তুমি আমার সাথে থাকলে কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতে না। আর কেঁদো না, আমি তো এখন তোমার কাছেই আছি। তে মাথা তুলে জাগুকের চোখের দিকে তাকালো। দুজনের চোখের জল একাকার হয়ে মিশে গেল। ক্যাফের সেই কোণার টেবিলটি আজ এক বিরল পূর্ণমিলনের সাক্ষী হয়ে রইল। বাইরের বৃষ্টি তখন থেমে গেছে, আর আকাশের এক কোণে এক ফালি রোদের রেখা দেখা দিচ্ছে, ঠিক যেমনটা তাদের জীবনেও নতুন করে দেখা দিল। এবার আর কোথাও যেতে দেব না তোমাকে, কখনো না। আর কোথাও যাওয়ার পথটাও যে আমার চেনা নেই তে। আমার সব পথ এখন তোমার কাছেই শেষ হয়ে গেছে। ক্যাফের মৃদু আলো আর কফির ঘ্রাণে মিশে গেল তাদের 5 বছরের দীর্ঘশ্বাস, যা এখন এক শান্ত সুখে পরিণত হয়েছে। নীল খামটি টেবিলের ওপর পড়ে রইল, কিন্তু তার ভেতরের হাহাকারটুকু আজ মুক্তি পেল। এভাবেই জাঙ্কুক এবং তের বিচ্ছেদের গল্পটি একটি পূর্ণতা পেল। তাদের এই ভালোবাসা কেবল কাছে পাওয়ার নাম নয়, বরং একে অপরের স্বপ্নকে বড় করে দেখার এক অনন্য নিদর্শন হয়ে রইল।